প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি খেতড়া বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সিরাজুল ইসলাম। তোমাদের অনলাইন ক্লাস এখন শুরু করব। আমি গত ক্লাসে খতিয়ান সম্পর্কে তোমাদেরকে বুঝিয়েছি। আজকে খতিয়ানের যে যাবতীয় বিষয়গুলো আছে এই বিষয়গুলি নিয়ে তোমাদের আলোচনা করাবো। তাহলে আজকের বিষয়টা আমাদের কি? খতিয়ান। এই খতিয়ানে আমরা হিসাবের শ্রেণী একটা দেখতে পাই। এই খতিয়ানে হিসাবের শ্রেণীকে 5 ভাগে ভাগ করা হয়। এই 5 ভাগের মধ্যে প্রথম আছে সম্পদ, তারপর দায়, তারপর মালিকানা সত্ত্ব, তারপর আয় এবং ব্যয়। আমি এখন এই সম্পদটা কি, দায়টা কি, মালিকানা সত্ত্বটা কি, আয়টা কি এবং ব্যয়টা কি এই সম্পর্কে তোমাদের ধারণা দেব। তোমরা একটু সবাই বাসায় বসে খাতা কলম সামনে নিয়ে থাকবে। যখন খাতা কলমের প্রয়োগ হবে তখন তোমরা খাতা কলম ইউজ করবে। যাই হোক, আমি এখন এই সম্পদ হিসেবটার কথা বলতেছি। সম্পদ হচ্ছে, আমরা হিসেবের মধ্যে দেখি, হিসেবের শ্রেণী বিভাগ করি। সম্পদ কোনগুলো? যেগুলো নগদ টাকা, আসবাবপত্র, এগুলো হচ্ছে সম্পদ। এর মধ্যে আমরা সম্পদের আরও কিছু বিষয় দেখতে পাই। সেটা হচ্ছে যে সম্পদ বলতে আমরা নগদান হিসাবকে বুঝি, আসবাবপত্র হিসাবকে বুঝি, কলকবজা হিসাবকে বুঝি, দালান কোঠা হিসাবকে বুঝি, তারপর দেনাদার হিসাবকে বুঝি এবং অগ্রিম খরচকেও সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তারপরে আমি কি লিখলাম? সম্পদ হিসাব। আমি মুখ দিয়ে বললাম, আবার সম্পদ হিসাবগুলো কোনগুলো তোমাদের জানিয়ে দিতেছি এবং লিখতেছি। তোমার যদি খাতা থাকে তাহলে খাতায় লিখে নিতে পারো। নগদান হিসাব, নগদান, আসবাবপত্র, দেনাদার, অগ্রিম খরচ হিসাব। এই হিসাবগুলোকে সম্পদ হিসাব বলা হয়। এবার আসো দায় হিসাব। দায়টা কি? দায় হচ্ছে আমার কাছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কেউ কোনো কিছু পায়, অর্থাৎ আমাকে সেটা অবশ্যই পরিশোধ করতে হবে, এমন ধরনের যে লেনদেনগুলো আছে এটা হচ্ছে দায়। আমি দায় হিসাবগুলো বলতেছি তোমাদের। পাওনাদার হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব। বকেয়া খরচ হিসাব, এটা হচ্ছে দায় হিসাব। তারপর মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের দায় পরিশোধ করার পর যে সম্পদটুকু থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক সেগুলো একচ্ছত্র মানে অধিকারী, অর্থাৎ একচ্ছত্র মালিক। অর্থাৎ দায় দেনা পরিশোধ করার পর যে সম্পদটুকু থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমি মালিকানা সত্ত্ব হিসাবগুলো বলতেছি। মালিকানা সত্ত্ব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব ইত্যাদি। তারপর আয় হিসাব। আয় সম্পর্কে তোমরা তো এমনিতেই বোঝো যে আয়টা কি জিনিস। আয়টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল খরচ বাদে যেটা বকেয়া থাকে সেটাই হচ্ছে আয়। এখন আয় হিসাবগুলো হচ্ছে বিক্রয় হিসাব,
বিক্রয় হিসাব, প্রাপ্ত বাড়ি ভাড়া হিসাব, প্রাপ্ত বাড়ি ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব ইত্যাদি। তোমাদের হাতে যদি খাতা কলম থাকে তাহলে তোমরা তুলে নিও। আমি উপরে যেহেতু ব্ল্যাকবোর্ডের জায়গা শর্টের কারণে আমি উপরে জিনিসগুলো একটু মিশাচ্ছি, দুই একটা, তোমরা খাতা তুলে নিও। সম্পদ হিসেবে হিসাবটা মিশিয়ে দিলাম। সম্পদ হিসাব সম্পর্কে তোমরা মোটামুটিভাবে বুঝেছো। আয় হিসাব, এবার আছে ব্যয় হিসাব। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যয়গুলো হয় সেটাই ব্যয় হিসাব হিসেবে পরিচিত হয়। আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি ব্যয় হিসাবগুলো কোনগুলো। ব্যয় হিসাব, ব্যয় হিসাব, ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, মজুরি হিসাব, অবসর হিসাব, অবসর হিসাব, বিজ্ঞাপন হিসাব, ইত্যাদি। আমরা এই যে পাঁচটা বিষয় জানলাম, যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়, এটা হচ্ছে হিসাবে, অর্থাৎ খতিয়ান হিসেবে শ্রেণী। খতিয়ান হিসেবে শ্রেণী হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে সম্পদ, একটা দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয় হিসাব। সম্পদ হিসাব জায়গা ব্ল্যাকবোর্ডের জায়গা কম থাকার কারণে সম্পদ হিসাবটা মিশিয়ে দিয়েছি। তোমরা খাতা কলম থাকলে তোমরা তুলে নিও। আমি এগুলো এখন ব্ল্যাকবোর্ড থেকে মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি খাতা কলম থাকে তাহলে তুলে নিও। তাহলে আমরা জানলাম যে এগুলো হচ্ছে খতিয়ান হিসেবে শ্রেণী। এগুলো না জানলে আবার খতিয়ান হিসেবে পড়াও যাবে না, ডেবিট ক্রেডিট নির্ণয় করাও সম্ভব হবে না। এই কারণে এগুলো জানাইলাম। এবারে খতিয়ান হিসেবে আমরা যে খতিয়ান হিসেবটা করব, এর জন্য দুটো নমুনা শখ দেওয়া আছে। এই শখ, খতিয়ান হিসেবে শখটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টি শখ আর একটা হচ্ছে চলমান জের শখ। আমরা টি শখ কোনটা এবং চলমান জের শখ কোনটা, আমি প্রথমে তোমাদের নমুনাটা দেখাবো, পরে কিভাবে খতিয়ান করতে হয় পরের ক্লাসে সেটা জানিয়ে দেবো। আমি প্রথমে কি বললাম, যে খতিয়ান হিসাবের খতিয়ানটাকে দুই ভাগে করা যায়। একটা হচ্ছে টি শখে আর একটা হচ্ছে চলমান যে শখে। আমি প্রথমে টি শখের শখটা আঁকবো এবং টি শখ, সরি এটা আমাকে লিখতে হবে যে খতিয়ান হিসেবে খতিয়ানের শখকে দুভাগে ভাগ করা হয়েছে। নম্বর 1 টি শখ, নম্বর 2 চলমান জের শখ বা আধুনিক শখ। চলমান জের শখ বা আধুনিক শখ, চলমান জের শখ বললেই হবে। তাহলে আমি এখন এই টি শখে নমুনা দেখাচ্ছি তোমাদের। টি শখের নমুনা।
আমরা দুটো টান দেব, দিলাম। এটাকে দুই ভাগে ভাগ করে নেব, খাতার পেজ সমান করে দুই ভাগে ভাগ করে নেব। আমরা ভাগ করলাম দুই ভাগে। প্রথমে লিখবো তারিখ, তারপরে বিবরণ, তারপরে যা পৃষ্ঠ অর্থাৎ জাবেদা পৃষ্ঠ, যা পৃষ্ঠকে বলা হয় জাবেদা পৃষ্ঠ, টাকার পরিমাণ, তারিখ, বিবরণ, যা পৃষ্ঠ, টাকার পরিমাণ। আমি এখন লিখব স্থান, বিবরণ বা হিসেবের নামও লিখতে পারো, যা পৃষ্ঠ, যা পৃষ্ঠ, টাকা। আবারও স্থান, বিবরণ, যা পৃষ্ঠ অর্থাৎ জাবেদা পৃষ্ঠা, টাকা। টাকা বা টাকার পরিমাণ যেটা লিখতে হয়। তবে এখানে একই লেখা দুই দিকে, এখানেও আছে তাং বিবরণ জাবেদা পৃষ্ঠ টাকা, এখানেও আছে তাং বিবরণ জাবেদা পৃষ্ঠ টাকা। এখানে একটা তোমাদের কাজ করতে হবে, এক সাইড হচ্ছে ডেবিট সাইড, আরেকটা সাইড হচ্ছে ক্রেডিট সাইড। অর্থাৎ ডেবিট সাইডে যে লেনদেনগুলো হয়, যেগুলো ডেবিট সেগুলো ডেবিট সাইডে লিখবো, যেগুলো ক্রেডিট সাইড আছে সেগুলো ক্রেডিট সাইডে লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের টি ছকের নমুনা। তোমরা খাতা তুলে নাও, এটা হচ্ছে টি ছকের নমুনা, উপরে দেওয়া আছে তোমাদের, যেটা টি ছকের নমুনা। আমি জাস্ট নমুনাটা দেখাচ্ছি তোমাদের। এরপরে যখন অঙ্কে যাব তখন এই কিভাবে খতিয়ান করতে হয় এই ছকের ভেতরে, সেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে জানিয়ে দেব। আচ্ছা, তার অবশ্যই উদ্দীপকে আছে, লেনদেনে আছে তারিখ, তারপরে বিবরণ, যা পৃষ্ঠ টাকা। এটা তো খতিয়ানের ঘরে আছে, এখানে লেখা আছে, কিন্তু যখন উদ্দীপকে দেওয়া আছে তারিখের ঘর, কিন্তু এখানে একটা হিসেব বিজ্ঞানে তারিখ লেখার একটা নিয়ম আছে। সে তারিখ লেখার নিয়মটা হচ্ছে প্রথমে বছর লিখতে হবে, তারপরে মাস লিখতে হবে অর্থাৎ মাস লিখতে হবে, তারপরে তারিখ লিখতে হবে। হিসেব বিজ্ঞানে তারিখ লেখার নিয়ম হচ্ছে যে প্রথমে কী লিখবা, বছর, তারপরে মাস, তারপরে হচ্ছে তারিখ। অঙ্ক করার সময় তোমরা বুঝতে পারবা। যাই হোক, আমি তোমাদের কৃষকের নমুনাটা দেখিয়ে দিলাম, এতক্ষণে তোমরা খাতা তুলে নিয়েছো। এবারে আমি তোমাদের যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে যে চলমান যে ছকের নমুনা। আমি এবারে তোমাদের চলমান যে ছকের নমুনাটা দেখাবো। চলমান যে ছকের নমুনা। আমরা আবারও দুটো মার্জিন টানবো, টেনে নিলাম। ফার্স্ট স্টেপে চলমান যে ছকে তারিখ, তারপর বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠে, তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপরে হচ্ছে জেড, উদ্বৃত্ত বা জেড। এখানে উপরে লেখো উদ্বৃত্ত, উদ্বৃত্ত লিখলাম। এখানে লিখবো তারিখ, এখানে বিবরণ, এখানে জাবেদা পৃষ্ঠা, এখানে হচ্ছে ডেবিট টাকা, এখানে হচ্ছে ক্রেডিট টাকা। আচ্ছা, এখানে ডেবিট যে, ডেবিট যে, এখানে হচ্ছে ক্রেডিট যে। আমরা এখন এই খতিয়ান হিসাবকে কয় ভাগে করা যায়? দুই ভাগে করা যায়, একটা টি ছক, একটা চলমান যে ছক।
আমরা টিকশকের নমুনাটা দেখলাম যে টিকশক কীভাবে দিতে হয়। তারপরে আসলে চলমান যে ছকের নমুনা। চলমান যে ছক প্রথম আমরা তারিখের ঘরে তারিখ লিখবো। তারিখ লেখার নিয়ম তো বলে দিয়েছি। বিবরণ, তারপরে হচ্ছে যা পৃষ্ঠ জাবেদা পৃষ্ঠ যদি থাকে, ডেবিট টাকার ঘরে ডেবিট টাকা, ক্রেডিট টাকার ঘরে ক্রেডিট টাকা। কিন্তু এখানে প্লাস মাইনাস করার পর উদ্বৃত্ত বা জের, ডেবিট দিকে জের আছে, যদি ডেবিট দিকে জের আছে ডেবিট দিকে দিবা, যদি ক্রেডিট দিকে জের থাকে তাহলে ক্রেডিট দিকে দেবা। তাহলে আমাদের চলমান যে ছকের নমুনাটা এই। আমি তোমাদের চলমান যে ছকের নমুনাটা তুলে নেওয়ার জন্য বলছি, তুলে নাও। ঠিক আছে, এতক্ষণে তোমরা তুলে নিয়েছো, আমি এখন মিশিয়ে দিলাম। আমরা এখন এই যে দুইটা ছক আছে, টি ছক এবং চলমান যে ছক, টি ছকে কীভাবে খতিয়ান করা হয় আমরা এই বিষয়টা, আমি আজ এই বিষয়টা তোমাদেরকে দেখাবো যে টি ছকে কীভাবে খতিয়ান করা হয়। আমি এখন দুইটা লেনদেন লিখব। দুই 2019 সনে আকবরের ব্যবসায়ে লেনদেনগুলো নিম্নরূপ। 1 2019 ডিসেম্বর 1 বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো 15,000 টাকা। ডিসেম্বর 20 নগদে প্রদান করা হলো 10,000 টাকা। আমরা এখন আমাদের প্রশ্ন থাকবে যে এই দুটো টি ছকে খতিয়ান তৈরি করো লেনদেনগুলোর, অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে নগদান হিসেবে প্রশ্ন, নগদান হিসাবে টি ছকে খতিয়ান প্রস্তুত করো। আমরা এখন এই হিসেব দিতে দেখে এখন আমি তোমাদের নগদান হিসেবে যে খতিয়ান, এই অর্থাৎ বেতন প্রদান করা হলো আর নগদে প্রদান করা হলো, এই হিসেব দুটো থেকে আমি নগদান হিসেবে খতিয়ান টি ছকে প্রস্তুত করে দেব। আমি টি ছকের নমুনা ছকটা প্রথমে দিব। এই টি ছকটাকে কেন নামকরণ করা হয়? টির মতো দেখা যায় জন্য একে বলা হয় টি ছক। আমি এই পাশে ডেবিট লিখবো, ডেবিট সাইড, এই সাইডে লিখবো ক্রেডিট সাইড। এই পাশে লিখবো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখন আসো, তো এগুলো তো লিখতে হবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, যা পৃষ্ঠা, টাকা। আর ডেবিট ক্রেডিট সাইড আমরা লক্ষ্য করছি। ডেবিট ক্রেডিট এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে
যে আমরা এখানে কি হিসাব লিখলাম, নগদান হিসাব, নগদান হিসাব। উপরে হেডিং থাকবে নগদান হিসাব, টি ছকে, টি ছকে, অর্থাৎ নগদান হিসাবের খতিয়ানটা করতেছি আমি। যেহেতু প্রশ্ন বলছে যে নগদান হিসাবের টি ছকে খতিয়ান প্রস্তুত করো, আমি উপরে হেডিংটা দিচ্ছি নগদান হিসাব টি ছকে লিখছি। এখানে আমাকে এখন লিখতে হবে বা বুঝতে হবে যে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। ফার্স্ট স্টেপে তোমরা ইয়ে করবা যে সেটা হচ্ছে যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করবা। বেতন প্রদান করা হলো, তোমরা এটা জানো যে বেতন প্রদান করা হলে বেতন প্রদান হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে আমার দুটো সাইড আছে, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা হচ্ছে ক্রেডিট সাইড। যদি নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে আমি কোন সাইডে লিখবো? অবশ্যই ক্রেডিট সাইডে লিখবো। কোন সাইডে লিখবো? ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে কেন লিখবো? যেহেতু নগদান হিসাবটা ক্রেডিট করা হয়েছে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট, এখানে নগদান হিসাব আমরা টি সহকারে করতেছি, আর যার কারণে নগদান হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট সাইডেই লিখবো। কার কারণে নগদান হিসাব ক্রেডিট হয়েছে? বেতন হিসাবের কারণে। এই বেতন হিসাবের কারণে যেহেতু এখানে নগদান হিসাব লেখা আছে, আমরা এখানে নগদান হিসাব লিখতে পারি বিবরণ করে? না, কখনো না। লেখলে গেলে সে লেখার ক্ষেত্রে সেটা ভুল হবে, তখন আমাদের বুঝতে এলোমেলো হবে। আমি এখন লিখবো কি যে বেতন হিসাব। কার কারণে নগদান ক্রেডিট হয়েছে? বেতনের কারণে নগদান ক্রেডিট হয়েছে। তারিখ কত? 2019 ডিসেম্বর 1। কি লিখবো আমরা? বেতন হিসাব, যেহেতু নগদান হিসাব আমরা করতেছি, যার কারণে নগদান হিসাবের অপোজিট যে হিসাবটা আছে এই হিসাবটা আমরা তুলবো এখানে। তাহলে বেতন হিসাব তুললাম। কত টাকা বেতন হিসাব? 15,000 টাকা। 15,000 টাকা। বাস, হয়ে গেল। 1 নম্বর হয়ে গেল। এবারে 1 তারিখ হয়ে গেল। 20 তারিখে আসি আমরা। নগদে প্রদান করা হলো। নগদে যদি প্রদান করি তাহলে নগদে আমার কাছ থেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়ার ফলে সম্পদ হিসেবে যদি কোনো কিছু হ্রাস পাই সেটাকে আমরা ক্রেডিট করব। তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে, আমি ওইদিকে না যাই, নগদ টাকা যদি হ্রাস পেয়েছে এ কারণে নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। যে নগদান হিসাব যদি ক্রেডিট করা হয় তাহলে কি হবে? নগদান হিসাব এখানে একটা জিনিস ভুল করছি আমি। কাশেমকে নগদে প্রদান করা হলো, কাশেমকে নগদে প্রদান করা হলো 10,000 টাকা। এখন আমরা কার হিসাব ধরবো? নগদান হিসাব যেহেতু কাশেম পাইল, কাশেম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা ডিসেম্বর 20 তারিখ এখানে লিখবো কাশেম হিসাব। কত হাজার টাকা? 10,000 টাকা। তাহলে আমরা যোগ করবো, কত হইল? 25,000 টাকা। আমরা সমাপ্তিদান জানবো। এখানে কোনো কিছু আছে? নাই। আমরা এখন কি করব? ওই টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসবো। এখানে ব্যালেন্স সিডি কত হাজার টাকা? 25,000 টাকা। আর এখানে দিয়া এই 25,000 টাকা বিয়োগ করলাম, কত থাকলো? 25,000 টাকা ব্যালেন্স সিডি। এখানে আসি আবার ওই 31শে ডিসেম্বর 2019, 31শে ডিসেম্বর। এখানে আসি 1 জানুয়ারি, ব্যালেন্স বিডি কত থাকে? 25,000 টাকা। ঠিক আছে, আমি এখন তোমাদের এই পর্যন্ত দেখালাম প্রাথমিক অবস্থায়। এরপরে তোমাদের বাড়ির কাজ দেবো। বাড়িতে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা খাতায় লিখে নিও। HW হোমওয়ার্ক দিলাম তোমাদের। চলমান যে সব
ও টি শখের নমুনা দেখো। এইটা তোমরা বাড়িতে করবা, যে চলমান যে শখ আর টি শখের নমুনাটা তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে একা একা। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।